নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে এই সময়ে শেখ হাসিনা তার দ্বিতীয় পর্বটা বেরিয়েছে। এই দ্বিতীয় পর্বটা আমি পড়ছি, আপনারা শুনুন এবং স্ক্রিনে দিচ্ছে, আপনারা দেখুন। আমি যা যা বলেছিলাম উনি ঠিক তাই বলছেন কিনা প্রত্যেকটা কথা মিলিয়ে আপনারা দেখুন, যার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই তো আমাকে ডেকে দেন, তো আমার তো কিছু করার নেই, একটা ট্যাগ দেখে দিলেই হলো। কিন্তু আমি বলেছি সময় এলে সব পরিষ্কার হয়ে যাবে, যে কে কি বলছে, কে কি করেছে। আর শেষে আমি কয়েকটা কথা বলবো, আপনারা মন দিয়ে একটু শুনবেন। টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছিলাম, ইস্তফার সময়ই পাইনি, হাসিনা। আজকে দ্বিতীয় সাক্ষাৎ, দ্বিতীয় পর্বটা বেরিয়েছে। দ্বিতীয় পর্বে উনি বলছেন যে প্রাণ বাঁচাতে আধ ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি ভবন গণভবন ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। সেজন্য পদত্যাগ করার সময় বা সুযোগ তিনি পাননি। তিনি দেশ ছাড়বেন সেটাও ঠিক হয়েছিল একেবারে শেষ মুহূর্তে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় লিখিত প্রশ্নের জবাবে যা বলেছেন, আমি টুঙ্গিপাড়ায় চলে যাওয়া বলে প্রস্তুতি নিচ্ছিলাম। প্রকৃতপক্ষে আমি জানতামই না দেশের বাইরে যাচ্ছে। তার কথায় আমাকে পদত্যাগ করার সময়ও দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। গণভবন আক্রমণ করতে এলে আমার হাতে সাফল্যে 30 থেকে 40 মিনিট সময় ছিল। ঢাকার একটি সংবাদপত্রের বিশিষ্ট এক সাংবাদিক সম্প্রতি সাক্ষাৎকারে দাবি করেছেন, 2024-এর 5ই আগস্ট আন্দোলনকারীরা গণভবন ঘিরে ফেললে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির উদ্দেশ্যে 3 পাতার পদত্যাগপত্র লিখেছিলেন। সেই চিঠি তিনি বাংলাদেশ টেলিভিশনের এক কর্মীকে দিয়ে টাইপ করাতে চেয়েছিলেন। ওই সাংবাদিকের দাবি, তড়িঘড়ি দেশ ছাড়তে হওয়ায় 3 পাতার সেই পদত্যাগপত্র তিনি নিজের ভ্যানিটি ব্যাগে পুরে নিয়ে চলে যান। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, সম্প্রতি একটি সংবাদপত্রের সম্পাদকের দাবি ঘিরে আপনার পদত্যাগের বিষয় বেশ সামনে এসছে, আপনি কি আদৌ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাহেবের হাতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথবা 3 পাতার একটি পদত্যাগপত্র লিখেছিলেন যা পরে আর স্বাক্ষর করে জমা দেননি? এই প্রশ্নের উত্তরে মুজিব কন্যা বলেছেন, আমাকে দেশ ছেড়ে চলে আসতে হবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি দেশের মানুষের স্বার্থে আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। তাদের লাশ বানিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা কোনোদিনই ছিল না। হাসিনা সংযোজন 5ই আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না। সেদিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। গণভবনের দিকে উন্মত্ত জনতা অগ্রসর হচ্ছিল, রাষ্ট্রীয় নিরাপত্তা ভেঙে দেওয়ার চেষ্টা চলছিল। পুলিশ প্রশাসন, নিরাপত্তা কাঠামো সহ সব জায়গায় চাপ, বিভ্রান্তি এবং পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছিল। হাসিনার দাবি, বোন রেহানা এবং তার কাকে হত্যা করার জন্য আন্দোলনকারীরা গণভবন আক্রমণ করেছিল। তার কথায়, আমার নিরাপত্তা নিয়ে সকলে খুব উদ্বিগ্ন ছিল। আন্দোলনকারীরা রেহানা এবং আমাকে হত্যার উদ্দেশ্য নিয়ে গণভবন আক্রমণ করতে এসেছিল। তাদের অনেকেরই বক্তব্যেই এটি উঠে এসেছে যে লাশ ফেললে সরকার পড়ে যাবে। ভুয়ো আইডি কার্ড বানিয়ে গণভবনের লোক নিয়ে আসা হয়েছিল। এই কথা ব্র্যাকেটে আন্দোলনের সমন্বয়কারীরাই স্বীকার করেছেন। হাসিনা বুঝিয়েছেন, এই অল্প সময়ে 30-40 মিনিটে বসে পদত্যাগপত্র লেখার মতো সময় তার ছিল না। যেটা আমি বারবার বলেছি, ওই হইচইয়ের মধ্যে, ওই গণ্ডগোলের মধ্যে তার পদত্যাগপত্র লেখার কোনো রকম অবস্থা ছিল না। হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, জুলাই আন্দোলন মোকাবিলায় প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আপনাকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে দণ্ড দিয়েছে। সম্প্রতি আপনি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ের হাইকমিশনের কাছে আইনজীবী চিঠি পাঠিয়ে তাদের রিপোর্টে দেওয়া প্রাণহানির তথ্যের সংশোধনের দাবি জানিয়েছেন। বাংলাদেশের রেজিম চেঞ্জের পরিকল্পনায় রাষ্ট্রপুঞ্জের এই শাখাটি
যুক্ত বলে কি আপনি মনে করেন? প্রাক্তন প্রধানমন্ত্রীর জবাব, আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী 1973 সালে 71 যুদ্ধাপরাধীদের জন্য আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। অবৈধ অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে আমার বিরুদ্ধে মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য মনোনীত বিচার কার্যক্রম পরিচালনা করেছে। আমাকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটি কোনো বিচার নয়, এটি যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ মাত্র। তিনি আরও বলেন, 2024 জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না। কোটা পরিবর্তনের দাবির আড়ালে এটি ছিল একটি সরকার পরিবর্তনের ষড়যন্ত্রমূলক আন্দোলন, যাতে দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী জড়িত ছিল। অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতা দখল করা মোহাম্মদ ইউনূস নিজেই এই আন্দোলনকে মেটিকুলাস ডিজাইন বলে উল্লেখ করেছেন। এই ষড়যন্ত্রকে সফল করার জন্য ষড়যন্ত্রকারীরাই হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছিল। তার সংযোজন এই আন্দোলনের নেতৃত্বকারী ছাত্রীরা প্রকাশ্যে গণমাধ্যমে বলেছে, আন্দোলন সফল করার জন্য তারা পুলিশ হত্যা করেছে, মেট্রো রেলে আগুন দিয়েছে। আন্দোলন সফল না হলে সশস্ত্র বিপ্লবের পরিকল্পনার কথাও তারা স্বীকার করেছে। প্রাণদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। প্রথমে হতাহতের ঘটনার পরে তাই আমি সঠিকভাবে তদন্ত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলাম, কিন্তু দেশবিরোধী গোষ্ঠী ক্ষমতা দখল করে সেই কার্যক্রম নিশ্চিত স্থগিত করে দিয়েছে। এমনকি নিহতদের লাশের ময়নাতদন্ত পর্যন্ত করতে দেয়নি। তার প্রশ্ন, কি ভয় ছিল তাদের? কেন আন্দোলনকারীরা দায় মুক্তি দেওয়া হয়েছে? রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখা রিপোর্টে প্রসঙ্গ বলেন, তারা এই তদন্ত করেছে ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে। যারা চক্রান্ত করে অবৈধভাবে ক্ষমতা দখল করলো, তাদের আমন্ত্রণে পরিচালিত তদন্ত কিভাবে স্বাধীন এবং নিরপেক্ষ হতে পারে? এই প্রতিবেদনে জুলাই আগস্টে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। খোদ অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী নিহতের সংখ্যা 834। এমনকি গেজেটেও নিহতের সংখ্যা বৃদ্ধির জন্য মিথ্যা নাম সংযোজন করা হয়েছে। হাসিনা বলেন, OICHR এর কমিশনার ভলকার টুর 2025 মার্চে বিবিসি দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আন্দোলন দমনে কঠোর হলে শান্তিরক্ষী মিশন থেকে সরিয়ে দেওয়া হবে। এটি দৃশ্যতই একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল, যা রাষ্ট্রপুঞ্জের মৌলিক নীতির পরিপন্থী। তার কথায় এটা পরিষ্কার, জুলাই আগস্টের ষড়যন্ত্রমূলক আন্দোলন চলার সময় এবং প্রতিবেদন তৈরির ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তার মানে এবার পরিষ্কার হলো, আমি যা যা বলেছিলাম সব এইখানে সত্যটা উনি তুলে ধরেছেন। সে পুলিশ হত্যা হোক, ভলকার টুরকে রিপোর্ট হোক, এদের ষড়যন্ত্র হোক, যা যা বলেছিলাম, এই ল্যাজমোড়াদের ষড়যন্ত্রের কথা, ইউনূসের ষড়যন্ত্রের কথা, তারপর শেখ হাসিনা পদত্যাগ করেননি সেই কথা, আমি যা যা বলেছিলাম তখন যারা যারা আমাকে ট্যাগ মেরেছিল, আজকে আপনাদের দেশে আমি যেটা এগুলো বলেছিলাম সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিছু কিছু মানুষ যারা আওয়ামী লীগ করেন, নেতা মন্ত্রী এবং আরও অনেক মানুষ, পরিচিত মানুষ, তারা আমার দেশের মানুষও আমায় বলতেন যে, আপনি কি বিশ্বাস করেন শেখ হাসিনা আবার ওখানে এই অবস্থায় গিয়ে বসতে পারবেন আগামী 20 বছরের মধ্যে? আমি বলতাম, হ্যাঁ পারবেন। আমার স্থির বিশ্বাস, কারণ মিথ্যে একটা এমন পরিকাঠামো যার ওপরে সত্যের প্রলেপ রাখতে পারে না। মিথ্যে এমন জিনিস যাকে আপনি চাপা দিতে পারবেন না, সে আগুন হয়ে বেরিয়ে আসবেই। ফলে যে ঘটনাগুলো আমি তখন বলেছিলাম আপনাদের কাগজে, মিডিয়া, এখন সেই সমস্ত কথাগুলোই আউড়ে চলছে
যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, যেটা আমি শুরু থেকে বলছিলাম। এবং আমি শুরু থেকে এটাও বলে আসছি, আপনারাই সাক্ষী, তিনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন। আজকে পর্যন্ত আমি বলছি উনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন, এবং প্রধানমন্ত্রী হয়ে দেশে ফেরার পর আমার এই মিশন শেষ। অনেকে আমায় জিজ্ঞেস করেন যে বাংলাদেশের মানুষের প্রতি আপনার এত ভালোবাসা কেন? আমি বলেছি, বাংলাদেশের মানুষের আপামর মানুষ যারা আছে তারা কিন্তু সৎ, নির্ভীক এবং দেশপ্রেমিক। এই যে কিছু বদমাইশ আছে তাদের জন্য দেশটা রসাতলে গেছে। একটা উন্নয়নশীল ক্ষুদ্র রাষ্ট্র যে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল, তাকে দাবিয়ে রাখার জন্য আমেরিকা সিআইএর মারফত ভলকার তুর্ককে দিয়ে মানবাধিকার কমিশন, ওই জন্য আমরা ওদেরকে পাত্তাও দিই না। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে পাত্তাও দেয় না ভারত, কারণ এরা হচ্ছে আমেরিকার দাস। এরাই সমস্ত জায়গার রেজিম চেঞ্জ করে। এদের চক্রান্তেই শেখ হাসিনাকে উৎখাত করে দেশটাকে রসাতলে পাঠানো হয়েছে। আর এর মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে বিলিয়নস অফ রুপিস, যেগুলো আমি আগেও বলেছি যে 29 বিলিয়ন অফিসিয়ালি ট্রাম্প বলেছেন, এবং তার বাইরে আরও আছে যেগুলোর কোনো হিসেব নেই। বিশেষ করে আমাদের এই যে সোরস, জর্জ সোরস যে টাকাটা দিয়েছে, কারণ আপনারা জানেন অ্যালেক্স এসেছিল, অ্যালেক্স সোরস এসে ইউনুসের সঙ্গে দেখা করেছিল। তখন আমি বলেছিলাম এই টাকা পয়সার হিসেব টিসেব হচ্ছে, এখন আরও কিছু টাকা ইউনুসের চাই। তাই সোরসের সঙ্গে যোগাযোগ করেছে এবং সোরস অ্যালেক্সকে পাঠিয়েছে এইখানে। দেখুন, প্রত্যেক কটা কথা আমার কিন্তু মিলে যাচ্ছে, এবং ভবিষ্যতেও দেখবেন যে উনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন, 2 মাসের মধ্যেই ফিরবেন, এবং চাবুক হাতে সবকে শায়েস্তা করবেন। আমার মিশন বলে কিছু নেই, মিশন আছে, মিশন একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনাকে তার জায়গায় পুনঃস্থাপন করা। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি যে গতকাল আমি জানতে চেয়েছিলাম আমি চালিয়ে যাব কি যাব না। আপনারা অনেকেই 90% লোক আমায় লিখেছেন, না তরুণদা আপনি চালিয়ে যাবেন, আমরা আপনার সঙ্গে আছি। কিছু লোক যারা পটবাহিনী তারা আপনার বিরোধিতা করে, কিন্তু আমরা যারা আওয়ামী লীগ কর্মী আছি, সমর্থক আছি, আমরা আপনাকেই ভরসা করি। আপনার মারফত আমরা সঠিক খবরটা পাই। আপনাদের এই আমার প্রতি আস্থা, তার জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করছি শেখ হাসিনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, চেষ্টা করছি। কারণ আমি যখন দেখা করেছিলাম তখন কিন্তু একটা সরকারি একটা নিষেধাজ্ঞা ছিল যে আমি কোনো রকম ইন্টারভিউ নিতে পারবো না। আমার টেলিফোন সমস্ত জমা করে নেওয়া হয়েছিল। ফলে সেই সময় তো আমার পক্ষে ইন্টারভিউ নেওয়ার কথাবার্তা হয়েছিল, কিন্তু আমার ওই যে একটা বিধিনিষেধ ছিল যে কোনো কিছু প্রকাশ করা যাবে না। যেগুলো প্রকাশ করা যাবে না, যে কথাগুলো হয়েছিল, আমার ইচ্ছা আমি তার সঙ্গে একটা টেলিফোনে একটা ইন্টারভিউ নেব। যদি উনি রাজি হন, সেই প্রস্তাব আমি আজকে ওনার কাছে পাঠিয়েছি, উনি যদি সেই প্রস্তাবে যদি রাজি হন, তাহলে আপনাদের সেই ইন্টারভিউ আমি শোনাবো। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং তৈরি থাকুন। দল বাঁধুন, তৈরি থাকুন, সবাইকে মিলে পথে নামতে হবে একসঙ্গে, সমবেতভাবে। এখানে কোনো গরিব নেই, কোনো বড় লোক নেই। দেশ বাঁচানোর প্রক্রিয়ায় সবাইকে হাতে হাত ধরে এগিয়ে আসতে হবে, নইলে এই হারামজাদাদের দেশ থেকে তাড়ানো যাবে না। আর দেশ থেকে তাড়াবে কি, এরা নিজেরাই ভেঙে যাবে দেশ থেকে। আপনারা শুধু অপেক্ষা করুন কটা দিন। ধন্যবাদ, নমস্কার।